বিংশ শতাব্দীর শুরুর দিকে বেড়ে ওঠা ভারতীয় তরুণদের দিনগুলো কাটত দ্বিধাদ্বন্দ্বের এক চূড়াতলে। সেই সময় ভারতীয় সমাজে একদিকে যেমন পাশ্চাত্য শিক্ষার প্রসার হতে থাকে, ঠিক অন্যদিকে পাশ্চাত্যের ছাঁচে গড়ে উঠতে থাকে ভারতীয় মন। কলকাতা বন্দরকে ঘিরে ওঠা সমৃদ্ধ শহরটি বাঙালি মধ্যবিত্ত মনেও তখন নাড়া দিয়েছে ইংরেজ শিক্ষা। বাঙালি বহিরাবরণ পরিহিত আধা ইংরেজ হয়ে যাচ্ছে না তো সবাই? রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সব সচেতন ব্যক্তি তখন বাঙালি সমাজকে আঁকড়ে ধরে থাকা কুসংস্কারকে ছাড়ানোর অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দেশীয় সংস্কৃতিকে আঁকড়ে ধরার জন্য, বিশ্বের কাছে তা গ্রহণযোগ্য করার জন্য পশ্চিমাদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা কিংবা ইংরেজি ভাষা শিক্ষা দোষের কিছু নয়। এই ধারণা বাঙালি সমাজে বিজ্ঞান চর্চার অন্যতম পথিকৃৎ জগদীশচন্দ্র বসু সহ অনেক বাঙালির মনে এই ধারণা বদ্ধমূল ছিল। এমনই দ্বিধাবিভক্ত ভারতে জন্ম নিলেন সুভাষচন্দ্র বসু। সালটা তখন 1897। নমস্কার বন্ধুরা, আর এই স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। পরবর্তীতে নেতাজির মৃত্যু রহস্য নিয়েও ভিডিও আপলোড হতে চলেছে, সুতরাং ভিডিওগুলি সবার আগে দেখতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন। কর্মসূত্রে সুভাষের বাবা তখন কলকাতা ছেড়ে উড়িষ্যায়। বাবা মায়ের 14তম সন্তানের নবম সন্তান ছিলেন তিনি। বাবার কাছে ইংরেজি শিখে দুনিয়া জয়ের কথা, আর গৃহিণী মায়ের কাছে ভারতের রূপকথার গল্পের মাধ্যমে পারিবারিক শিক্ষা শুরু। বাবা তার ইচ্ছানুযায়ী ভর্তি করে দিলেন রজাভেন স্কুলে। সেখানে গিয়েই বাঙালি আর ইংরেজি সংস্কৃতির চিরাচরিত দ্বন্দ্ব সুভাষকে একটু একটু করে আঘাত করল। কিন্তু মাকে লেখা এক চিঠিতে তিনি লিখেছিলেন, তিনি আর যাই করেন পিতৃপুরুষের সংস্কৃতি জলাঞ্জলি দিতে পারবেন না। এই ধারণাই সারা জীবন তার মধ্যে বদ্ধমূল ছিল। বিশ্বের যে প্রান্তেই গিয়েছেন, নিজেকে ভারতীয় কিংবা বাঙালি হিসাবে পরিচয় দিতে একটুকুও দ্বিধা ছিল না সুভাষচন্দ্রের। ছাত্র হিসাবেও দুর্দান্ত ছিলেন। রজাভেন স্কুলে তিনি শিক্ষক হিসাবে পেয়েছিলেন বেণী মাধব দাসের মতো কীর্তিমান শিক্ষককে। স্কুল জীবন থেকেই ভারতীয় চেতনা, মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে সুভাষের। শুধু পাস করে ইংরেজের চাকরি করার বাইরেও যে জীবন আছে তা উপলব্ধি করা শুরু করেছিলেন স্কুল থেকেই। 1913 সালে তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন। ইংরেজ শাসনের সেই দিনগুলোতে প্রেসিডেন্সি কলেজ ছিল ধনীর দুলালের বিদ্যাপীঠ, আর মধ্যবিত্ত সহপাঠীদের মধ্যে বেশিরভাগকেই দেখলেন তারা রাজনীতি কিংবা দেশের জন্য সচেতন নয়, বরং পড়ালেখা শেষ করে চাকরিতে ঢুকে যেতে পারলেই বাঁচি, এই ধারণা নিয়েই পড়তে এসেছে। প্রেসিডেন্সি কলেজের এমনই নিস্তরঙ্গ পরিবেশে ঝড় তুললেন সুভাষ। সাধারণ ছাত্রদেরকে ইংরেজ শাসনের ফলে ভারতের অবস্থা যে দিন দিন মরচে ধরা লোহার মতোই হয়ে যাচ্ছে তাই বোঝাতে লাগলেন। কিন্তু তার মতন একই মনমানসিকতা নিয়ে বড় হয়েছে এমন সংখ্যা খুবই কম দেখে মর্মাহত হয়েছিলেন। একদিন প্রেসিডেন্সি কলেজের ইংরেজ অধ্যক্ষ তার ক্লাসের লেকচারে ভারতীয়দের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বসলেন। ক্লাসে থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশ ভারতীয় হয়েও কেউ প্রতিবাদ না করায় একদিকে যেমন হতাশ, অন্যদিকে ক্ষুব্ধ হলেন সুভাষ। তার নেতৃত্বেই একদল ছাত্র প্রতিবাদ করল অধ্যক্ষের এই মন্তব্যে। ইংরেজ অধ্যক্ষ ভারতীয় ছাত্রদের এই আচরণকে মোটেই ভালোভাবে নিতে পারলেন না, বরং দৈহিক আক্রমণের অভিযোগ তুলে সুভাষচন্দ্রকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করে দিলেন। প্রতিবাদী সুভাষ এরপর ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কটিশ চার্চ কলেজে। সেখান থেকে 1918 সালে বিএ পাস করেন। 1919 সালের 15ই সেপ্টেম্বর, কয়েক সপ্তাহ আগে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা শেষ হয়েছে। তখনই ভারত ছেড়ে সুভাষচন্দ্র পাড়ি দিলেন ইংল্যান্ডে। এপ্রিলের 13 তারিখ ভারতে ঘটে যায় ইতিহাসের অন্যতম নৃশংস একটি হত্যাকাণ্ড। ব্রিটিশ সেনারা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে চালায় সেই হত্যাকাণ্ড। ক্ষোভে ফুঁসে ওঠে সারা ভারত। রবীন্দ্রনাথ তার নাইট উপাধি বর্জন করেন। ভারতীয় সাধারণ জনগণের মতো তার মনেও ক্ষোভ দানা বাঁধে। কিন্তু তখন তার বিলেত যাওয়া ঠিকঠাক, তাই বিলেতে লেখাপড়ার পাশাপাশি তিনি জাতীয় আর আন্তর্জাতিক রাজনীতির খুঁটিনাটি, দর্শন, ইতিহাস আর অর্থনীতির জ্ঞানকেও ঝালাই করে নিলেন। বিলেতে পা রেখেই তিনি বুঝতে পারলেন ভারতে ব্রিটিশ শাসনের হালচাল সম্পর্কে
খুবই কম জানে সাধারণ ব্রিটিশরা। সংবাদপত্রে ভারতের ব্যাপারে খুবই কম সংবাদ পাওয়া যেত। তাই দেশের অবস্থা নিয়ে যা জানবার তার শতভাগই আসতো আত্মীয় স্বজন কিংবা পরিচিতদের সাথে বিনিময়কৃত চিঠি থেকে। 1921 সালের 26শে ফেব্রুয়ারি তিনি চিত্তরঞ্জন দাসকে লেখা চিঠিতে জানালেন তিনি আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসে চতুর্থ হয়েছেন, কিন্তু তিনি চাকরিতে যোগ দিচ্ছেন না, দেশে ফিরে মানুষের জন্যই কাজ করতে চান। সেই চিঠিতেই কংগ্রেসের সাথে যোগ দেওয়ার চিন্তা চিত্তরঞ্জন দাসকে জানালেন সুভাষ। ইংল্যান্ডের সাধারণ মানুষের জীবনধারা, চলাফেরা, মত প্রকাশের স্বাধীনতা দেখে বেশ অবাক হয়েছিলেন সুভাষ। ভারতের মানুষ যা কল্পনা করতে পারে না সেই অধিকারই ব্রিটিশদের হাতের মুঠোয়। মূলত স্বাধীন দেশের মানুষের জীবন কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হতে পারে প্রথমবারের মতো তিনি ইংল্যান্ডে এসে অনুভব করেছিলেন। এখানে না আসলে হয়তো ভারতকে পরাধীন নাগপাশ থেকে মুক্ত করার চিন্তা, সমস্যাগুলোকে গভীরভাবে ভেবে দেখার ফুসরত তার হতো না। এমনকি ভারতবাসীকে ব্রিটিশরা পরাধীন শৃঙ্খলে বেঁধে রেখেছে বলে একদিকে যেমন ক্ষুব্ধ হলেন, অন্যদিকে মুগ্ধ হতেন কি সুনিপুণভাবে ভারতের মতো বিশাল সাম্রাজ্যকে শাসন করে চলেছে। একটা সময় তিনি বুঝতে পারেন ভারতের পরাধীনতার জন্য ভারতের পশ্চাৎপদতাও অনেকাংশে দায়ী। স্বাধীন দেশের সুবিধা সম্পর্কে এই মানুষগুলোকে বোঝাতে না পারলে তাদের মুক্তি অসম্ভব। দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে ভারতে ফিরে এলেন সুভাষ। 1921 সালে যখন ফেরত এলেন তার 1.5 বছর আগে কংগ্রেস মহাত্মা গান্ধীর অহিংস আর অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছে। এই আন্দোলনের খুঁটিনাটি নিয়ে গান্ধীর সাথে বিস্তর আলাপ আলোচনা করেও সন্তুষ্ট হতে পারেননি সুভাষ। 1921 সালে কংগ্রেসে যোগ দেওয়ার পরে সুভাষের প্রথম উল্লেখযোগ্য কর্মসূচি ছিল প্রিন্স অফ ওয়েলসের ভারত সফর বয়কট করার আন্দোলন। দেশ জুড়ে হরতাল আর নানা কর্মসূচিতে সরকারের তখন নাভিশ্বাস। আন্দোলন ঠেকাতে কংগ্রেসের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হলো। চিত্তরঞ্জন দাস আর সুভাষও আটকা পড়লেন 14 শিখের বেড়াজালে। 1922 সালে যখন ভাইসরয় কংগ্রেসকে রাজনৈতিক সিদ্ধান্তের প্রস্তাব দিলেন তখন কংগ্রেসের সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যাওয়ায় ভাইসরয় তার সিদ্ধান্ত থেকে সরে গেলেন। কংগ্রেসে তখন সুভাষের মতামত তেমন প্রভাবশালী হয়ে ওঠেনি। এর পরপরই যখন চৌরাচৌরির ঘটনায় গান্ধীজি তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন তখন কংগ্রেস এবং গান্ধীর উপর হতাশ হয়ে পড়লেন সুভাষ। নবগঠিত স্বরাজ পার্টিতে সম্পাদক হিসাবে যোগ দিলেন। এর মধ্যেই 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যু তাকে অত্যন্ত শোকাহত করে। তরুণ সুভাষ তার রাজনৈতিক জীবনের দীক্ষাগুরু হিসাবে চিত্তরঞ্জন দাসের পদাক্ষ ধরেই হাঁটছিলেন। হঠাৎ করেই তার চলে যাওয়ায় জীবনে বেশ শূন্যতা অনুভব করতে থাকেন তিনি। 1927 সালে কংগ্রেসে আবার ফিরে আসেন সুভাষ। 1928 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা বৈঠক আয়োজনের একটা বড় অংশের দায়িত্ব পড়ে তার কাঁধে। বেশ সফলভাবেই সেই দায়িত্ব পালন করে আলোচনায় উঠে আসেন সুভাষ। কলকাতা কংগ্রেসের কয়েক মাস পরেই তিনি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতির দায়িত্ব পান। ভারতের বিশাল শ্রমিক শ্রেণীকে আন্দোলনে সম্পৃক্ত করার চিন্তা করতে থাকেন তখন থেকেই। 1930 সাল নাগাদ কংগ্রেসের প্রভাবশালী নেতাদের মাঝে স্থান করে নিলেন সুভাষ। 1932 সালে অসহযোগ আন্দোলন আবার জোরদার হয়েছে। আন্দোলনের এক পর্যায়ে আবারও গ্রেপ্তার হয়ে জেলে গেলেন সুভাষ। আগে থেকেই অনুভব করেছিলেন শরীরটা সুস্থ নেই। জেলে গিয়ে আরও বিপত্তি হলো। চিকিৎসার জন্য যেতে হলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। সেখানেই তার সাথে পরিচয় হয় এমিলি সেঙ্কেলের। পরিচয় গড়ায় প্রেমে। দুজনের মধ্যেই বিনিময় হয় চিঠি। 1937 সালের 26শে ডিসেম্বর তাদের বিয়ে হয়েছিল অস্ট্রিয়াতে। খুব গোপনে বিয়ের কাজটি করেন সুভাষ আর এমিলি। 1942 সালে তাদের কন্যা সন্তান অনিতা বসুর জন্ম হয়। 1942 সালে অনিতাকে দেখার জন্য একবার ভিয়েনায় গিয়েছিলেন সুভাষ। স্ত্রী আর সন্তানকে খুব কম সময়ই দিতে পেরেছেন এই বিপ্লবী নেতা। এই কংগ্রেসে জওহরলাল নেহরুকে সভাপতি করে জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করা হয়। পরের কংগ্রেসেও সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এদিকে বিশ্ব রাজনীতির অবস্থাও বেশি ভালো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। বিশ্বযুদ্ধ চাপে প্রিন্ট ব্রিটেনকে আরও চাপ দিয়ে ভারত স্বাধীন করার এই সুযোগকে কাজে লাগাতে না পারলে সব বৃথা। তবে সুভাষের গতিবিধি থেকে ব্রিটিশ সরকার তাকে আবারও জেলে বন্দি করে। 1940 সালে তাকে মুক্তি দেওয়া হলেও গৃহবন্দী করে রাখা হয়। 1941 সালে বাড়ি থেকে কলকাতার বাড়ি উধাও হয়ে গেলেন সুভাষ। 1942 সালে
বার্লিন থেকে তার জোরালো কণ্ঠ শোনা যায় আজাদ হিন্দ রেডিও স্টেশনে। কিন্তু 1943 সালে হিটলার সহ জার্মানির উচ্চপদস্থ সামরিক কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে বুঝতে পারলেন ভারতের স্বাধীনতার ব্যাপারে তাদের কাছ থেকে তিনি তেমন সাহায্য পাচ্ছেন না। তিনি পাড়ি দিলেন জাপানে। 1942 সালেই সংগঠিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজ গঠনের প্রক্রিয়া, যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হাতে ব্রিটিশ ভারতীয় যুদ্ধবন্দীরা সংগঠিত হয়ে ভারতের স্বাধীনতার জন্য জাপানের বাহিনীর সাথে কাজ করবে। সুভাষ জাপানে পৌঁছে আজাদ হিন্দ ফৌজকে আরও গতিশীল করে তোলেন। জাপানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীর লোকেদের সাথে কথাবার্তাও শুরু করেন তিনি। পাশাপাশি ভারতীয় নাগরিকদের মাঝেও এই বাহিনীর কাজকর্ম পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা শুরু করেন। জাপানে তার দেখা হয়েছিল আরেক বিপ্লবী রাসবিহারী বসুর সাথে। তার অনুপ্রেরণা পেয়ে সুভাষ আজাদ হিন্দ ফৌজ নিয়ে দিনরাত কাজ করে যেতে লাগলেন। আজাদ হিন্দ ছাড়াও সাধারণ জনগণের মাঝে ধীরে ধীরে সুভাষচন্দ্র হয়ে উঠেছিলেন নেতাজি। নেতাজি নামটি জার্মানিতে থাকা ভারতীয়রাই প্রথম দিয়েছিলেন, কিন্তু এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে। সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ভারতীয়দের মাঝে স্বাধীনতা আর জাতীয়তাবাদের প্রেরণা ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করতে লাগলেন নেতাজি। পাশাপাশি বিশ্বযুদ্ধে জাপানের সাথে যুক্ত হয়ে ব্রিটিশ সরকার তথা মিত্রবাহিনীর উপর গেরিলার আক্রমণের মাধ্যমে খণ্ডযুদ্ধ চালিয়ে যেতে থাকে আজাদ হিন্দ ফৌজ। তবে ব্রিটিশ শক্তির সামনে সুবিধা করে উঠতে পারেননি জাপান। তাই জাপানের পরাজয়ের সাথে সাথে আজাদ হিন্দ ফৌজেরও পতন ঘটে। 1945 সালের 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর ছাপা হয়েছিল জাপানের সংবাদপত্রগুলোতে। কিন্তু ভারতের তুমুল জনপ্রিয় এই নেতার মৃত্যু সংবাদ অনেকেই মেনে নিতে পারেননি। কংগ্রেসে থাকা তার কর্মী সমর্থকদের অনেকের ধারণা ছিল তিনি আত্মগোপনে আছেন। নেতাজি হয়তো আবারও সংগঠিত হয়ে আজাদ হিন্দ ফৌজ নিয়ে ভারতের স্বাধীনতার ডাক দেবেন। তবে কালের গভীরে হারিয়ে যাওয়া এই নেতা আর ফিরে আসেননি। তার মৃত্যু রহস্যের জট খুলতে গঠিত হয়েছিল শাহ-ওয়াজ কমিশন, খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন, কিন্তু কেউই সঠিক কুল কিনারা করে উঠতে পারেননি। তবে জাপানের সাথে যোগ দেওয়ায় কংগ্রেসের অনেক নেতাই তার উপর ক্ষুব্ধ হয়েছিলেন। তবে অনেকে আবার আশায় বুক বেঁধেছিলেন সুভাষ হয়তো তার নেতৃত্বের ঝলকানিতে অন্ধকার ভারতে আলো নিয়েই ফিরবেন। কিন্তু সুভাষের আর ঘরে ফেরা হয়নি। নেতাজি হয়েই চিরকাল বেঁচে রইলেন ভারতের সাধারণ মানুষের অন্তরের মণিকোঠায়। কিন্তু তার দেখানো সংগ্রামী পথে হেঁটেই ভারত ব্রিটিশ সরকারের নাগপাশ ছিঁড়ে বেরিয়ে এসেছে। যুগে যুগে বিপ্লবীদের প্রেরণা হয়েই আজও বেঁচে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জয় হিন্দ, বন্দে মাতরম। আজ এই পর্যন্ত। এর পরবর্তীতে সুভাষচন্দ্রের মৃত্যু রহস্য নিয়ে আরও ভিডিও আপলোড হবে এই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন এবং সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে অল আইকনটিতে প্রেস করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।